শিল্পের মূল উদ্দেশ্যই কিন্তু দর্শকের ইমোশনের মধ্যে দিয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা। একটা ব্যবস্থাকে বদলাতে হলে আমার দুরকম ইমোশন, আমার অনেক রকম ইমোশন হইতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে আমি আসলে মেনে নিয়ে হতাশ হয়ে বসে থাকতে পারি, অথবা আমি মেনে নিচ্ছি না, সুতরাং আমাকে এই মেনে না নেওয়ার জায়গাতে আমাকে রাগ হতে হবে, আমার ক্ষোভ হতে হবে, সেই রাগটা একটা ইন্ডিগনেশনের পর্যায়ে পৌঁছাতে হবে এবং অনেক প্রগাঢ় রাগ হতে হবে যাতে আমার ভয়টা চলে যায়। তাহলে ভয়ও কিন্তু আমার ইমোশন। আমি যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন নাটক করি, তখন আমি জানি যে এইটা নাটক করার জন্যই আমাকে ধরে নিয়ে যেতে পারে, এই নাটকটা করার জন্যই আমাকে ধরে নিয়ে যাওয়া সম্ভব। এটা যেহেতু ফেসবুকে কেউ একজন দিয়ে দিল, বাস শেষ। এখন এই যে ভয়, সেই ভয়টাকে আমরা কি করে কাটাই, তার অনেক রকম উপায় আছে। সমাজবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞানীরা বলেন যে অনেক ক্ষেত্রে হোপ, অনেক ক্ষেত্রে ইন্ডিগনেশন, এগুলো নানানভাবে কাজ করে। কোনটা আসলে ঠিক কোন সময় গিয়ে আপনাকে বাড়ি দিবে কর্মে উদ্দীপ্ত করার জন্য, সেটা এখনো পরিষ্কার করে আমরা জানি না, কিন্তু এগুলো অবশ্যই খুব জরুরি ইমোশন। এবং আমি মনে করি যে ইমোশনকে আমাদের আলোচনা থেকে সবসময় সামাজিক বিজ্ঞানীরা খুব অবজেক্টিভ হতে গিয়ে, র্যাশনাল হতে গিয়ে ইমোশনকে আলোচনার বাইরে রাখেন। আমি সেই কাতারে পরিণাম ইমোশন নিয়ে আলোচনা করি। সেই জন্য আমি বলছি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রপঞ্চ। যদি আপনি শিল্পের কথা বলতে চান, শিল্পের মূল উদ্দেশ্যই কিন্তু দর্শকের ইমোশনের মধ্যে দিয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা। এখন আপনি দর্শকের ইমোশনকে কখন ধরতে পারবেন? যখন আপনি দর্শকের সময়টাকে, দর্শকের বিশেষ অবস্থাটাকে, তার মনোজগৎটাকে, তার জীবনে ঘটে যাওয়া, যেটা একটু আগে কেউ একজন বলছিলেন যে বাজারে যে দাম এত বেশি যা ওনার নাগালের বাইরে, সেইটা যদি আপনি না জানেন, সেটাকে যদি আপনি কানেক্ট করতে, সেই লোকের সাথে যদি আপনি যোগাযোগ করতে না পারেন, তাহলে আপনার তৈরি করা এই কাঠামো যত ভালো দেখতে, সুন্দর, যত সুললিত এবং যত শৈল্পিকই হোক না, যত নান্দনিকই হোক না কেন, এটা টিকবে না, এটা থাকবে না, এটা মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হবে না। সুতরাং মূল জায়গাটা তো যদি হয় যোগাযোগ, এবং সেই কোনো যোগাযোগ আপনাকে হতাশ করতে পারে, কোনো যোগাযোগ আপনাকে উদ্দীপিত করতে পারে। এখন যারা আসলে আন্দোলনের জন্য কোনো একটা কিছু শিল্পকর্ম তৈরি করেন, তারা ওই দায়টা থেকে করেন যে আমার শিল্পকর্মটি যেন মানুষকে হতাশ না করে দিয়ে মানুষকে উদ্দীপিত করে, যাতে সে পরের দিন গিয়ে আবু সাইদের মতো দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে বলে যে গুলি করলে গুলি কর। এই কথা তো অসংখ্য ছেলেমেয়েরা বলেছে আমাদের গত 1.5 মাস আগে, আমরা দেখেছি। সুতরাং এই জায়গাগুলো আমরা একটু মনে রাখি যে শিল্প আসলে অনেক সময় ধারণা করা হয় যে শিল্প হচ্ছে খুব এলিট মানুষের জন্য। এটাও হতে পারে। ভোক্তার জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, 2 রকম শিল্পের কথা বলা হয়, এটাও সমাজবিজ্ঞান থেকে বলছি। এক ধরনের শিল্প হচ্ছে যারা খুবই এলিট ক্লাসের শিল্প, যেমন অপেরা হতে পারে, যেটা আমরা বুঝি না, কিংবা হয়তো ক্লাসিক্যাল মিউজিক হতে পারে, যেটাও সবাই বুঝে না, এরকম হতে পারে। ওই শিল্প হতে গেলে এমন কিছু হতে হয় যেটা সকলে বুঝে না। আরেকটা হচ্ছে পপ কালচার, যেটা সকলে বুঝে। হান্নানের গান হতে পারে, বাউল শব্দের গান হতে পারে, যে কোনো গান হতে পারে, যে কোনো সিনেমা হতে পারে, যে সবাই বুঝতে পারছে। আবার এমনও হয় যাদের অনেক টাকা আছে, তাদের যেমন ওই টেস্টটা আছে যে অপেরা দেখে বুঝতে পারে, কিংবা ক্লাসিক্যাল মিউজিকটা ঠিক বুঝে কোথায় ওয়াও বলতে হবে, যেটা হয়তো আমরা অনেকেই নাও বুঝতে পারি। দ্যাটস ফাইন, কারণ আমরা যদি ওই শ্রেণীর না হই তাহলে ওটা আমাদের বুঝতে হবে এমন কোনো দিব্যি আমাদের কেউ দেয়নি। কিন্তু যারা ওই শ্রেণীর, তারা কিন্তু আবার পপুলার কালচারও বোঝে। সুতরাং টাকা যাদের কাছে আছে, শ্রেণীগতভাবে যারা অনেক টাকার মালিক থাকে, তাদের আবার হাইও থাকে, লোও থাকে, সবই তারা ডিভোর করতে পারে, সবই তারা কনজিউম করতে পারে। কনজিউমার হিসেবে তারা হচ্ছে অমনিভোরাস, সব খায়, এটাও খায় ওটাও খায়। আমরা হয়তো যারা আম জনতা, তারা হয়তো সবটা পারি না, আমের জন্য যা সেটা পারি, খাস যেটা সেটা ওনাদের জন্যই থাকে। তো এই জায়গাটুকু আমাদের একটু মনে রাখা প্রয়োজন। এটা ভেবে নিয়ে আমি এখানে শেষ করে অনেক সমাজবিজ্ঞান বলে গেছি, আর বলবো। থ্যাংক ইউ।